আমরা সবাই হাতি হব। হাদি ভাই, হাদি ভাই, আপনার রক্তের কসম বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ মুছে বেড়াবো। ভারতীয় আধিপত্যবাদ সারা বছর বলবো। আপনার রক্তের কসম, আপনার রক্তের কসম আমরা মুছে বেড়াবো ভারতীয় আধিপত্যবাদ। আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই চলবে ভাই, আমাদের লড়াই চলবে, আমাদের লড়াই চলবে। দিন কষাই গুজরাটের কষাই মোদি শুনে নাও, তোমাদের গলায় শিকল পরানো অব্দি আমাদের লড়াই চলবে। আমাদের গলায় শিকল পরানো অব্দি আমাদের লড়াই চলবে। প্রতি ফোঁটা রক্তের বদলা আমরা নেব। আমরা আবার ইনসাফ কায়েম করবো এই ভারতীয় উপমহাদেশে। আমরা আবার ইনসাফ কায়েম করবো হাদি ভাই, আমরা করবই, আমরা করবই। দর্শক দেখতে পাচ্ছেন এখানকার যারা আসলে তারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। বিগত 54 বছর ধরে আমাদের উপর একের পর এক ভারতীয় আগ্রাসন চলছে। বিজয়ের মাস চলে, কারণ আসলে বাংলাদেশি ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়। এই ভারতীয় আগ্রাসন যত বছর আমরা বেঁচে থাকবো, আমি আমার বাংলার ঘরের প্রতিটি মা বোনকে বলবো, আপনারা আপনাদের ছেলে সন্তানকে হাদি হিসেবে গড়ে তুলুন। বাংলাদেশের প্রত্যেকটা জনতাকে বলবো, আপনারা হাদি হয়ে উঠুন। ভারতীয় আগ্রাসন রুখে দিন, রুখে দিন, রুখে দিন। আমরা আজকে এই রাজভাস্কর্যের প্রান্তর থেকে শপথ দেই, যত বছর বাঁচবো আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আসবে, আমরা সবাইকে হাদি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আগ্রাসন চলতে দিব না, দিব না। আমাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে এই ডিসেম্বর মাসে সীমান্তে লাশ পড়লে ভারতীয় দাবিদাররা বসে বসে দাবিদারি করে। দেখতে পাচ্ছেন এখানে নেতা কর্মীরা জড়ো হচ্ছেন এবং আসলে ওরা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের অসহায় যোদ্ধা একসাথে ছিলেন। বলতে চাই, এই দেশে কোনো পিণ্ডের দল, এই দেশে কোনো পিণ্ডের দল থাকতে পারবে না, কোনো সুশীলতা করবে না। পক্ষে বসে এই দলরা দেখতে পাচ্ছেন দর্শক এইখানে আসলে জুলাই যে আন্দোলন হয়েছে সেই গণঅভ্যুত্থানকে একদম সামনের সারিতে ছিল এই ছাত্র নেতারা এবং তাদেরই মধ্যে হাদি কিন্তু একজন। এখানে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আসলে তাদের এক সহযোদ্ধা কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আসলে গুলিবিদ্ধের কারণে কিন্তু মৃত্যুবরণ করেছে। তাদের আপনারা সামাজিকভাবে বয়কট করুন। ভারতীয় আগ্রাসন চলতে দেব না, দেব না, দেব না। খাদি লোকান্তরে, খাদি ঘরে ঘরে, খাদি ঘরে ঘরে, খাদি লোকান্তরে, খাদি লোকান্তরে, খাদি ঘরে ঘরে, খাদি ভাই ভাই নয়, চাই নাই, খাদি ভাইয়ের রক্ত দিলে দেব না, পিতা যেতে দেব না, খাদি ভাইয়ের রক্ত, খাদি ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। খাদি ভাইয়ের ইনসাফের স্লোগান যেটা ছিল সেটা আমরা দিব। এই স্লোগান কোন দলের না, কোন ব্যক্তির না। যারা স্লোগানকে কক্ষিগত করতে চায় আমরা তাদেরকে বলবো, এই স্লোগান জনতার স্লোগান, ইনসাফের স্লোগান। আমরা সবাই দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে এবং তারা কিন্তু স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল করছে এবং অন্যান্য হল এটা ছিল এফ রহমানের হল, কিন্তু অন্যান্য হলের শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে টিএসসিতে আসা শুরু করেছে। আমরা কিন্তু সেটাই দেখতে পেলাম। দর্শক সহযোদ্ধা হিসাবে তারা আসলে পরিকল্পনাকারী, এই বদলা তুমি নেবে, এই বদলা তুমি নেবে।
আজকে আসলে কথা বলার মতো অবস্থা নাই, আমাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আজকে আসলে আমাদের যে কথা, সেই কথা আসলে আমাদের মুখ দিয়ে নাই, অন্তর থেকে বেরোচ্ছে। আমাদের সবচাইতে বড় দুঃখ, আমাদের ভাই এমন দেশে শহীদ হয়েছে যেই দেশটাকে স্বাধীন করার জন্য অলরেডি 2000 মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 2000 মানুষ জীবন দেওয়ার পরেও আমরা কেন আমার ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই? 2000 মানুষ জীবন দেওয়ার পরেও কেন স্বাধীন দেশে একটা মানুষকে ঝুলে থেকে গুলি খেয়ে মরতে হয়? আমাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আদি ভাই যখন থেকে লাইভে থ্রেট পাচ্ছিল, উনি বারবার জানিয়েছেন আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, কিন্তু এই ব্যর্থ রাষ্ট্র এই সোশ্যাল ইন্টারিম কোন ব্যবস্থা নেয় নাই। আপনারা দেখেছেন আদি ভাই বারবার ফেসবুকে পোস্ট করতেন, বক্তব্যের মধ্যে বলতেন, সংবাদ সম্মেলন করে বলতেন, তাকে যারা যারা থ্রেট দিচ্ছে সবকিছু প্রকাশ করেছেন, তারপরেও কোনো ব্যবস্থা নেয় নাই। আপনারা জানেন যে ঘাতক, সেই ঘাতক কিন্তু এর আগেও গ্রেফতার হয়েছিল। একবার গ্রেফতার হওয়ার মানে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। সে অস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার মানে হচ্ছে তার সমস্ত তথ্য পুলিশের কাছে আগে থেকেই আছে। তো এরকম একটা মানুষ যে কিনা আগে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল, যেখানে একজন প্রফেশনাল শুটার, এটা পুলিশ জানে, জানার পরেও হাদি ভাইয়ের পাশে দিনের পর দিন ঘুরেছে, কিন্তু পুলিশ তাকে সতর্ক করে নাই। আমাদের দুঃখ লাগে, পুলিশ জানতো যে এরকম একটা শুটার হাদির পাশে ঘুরতেছে, কোন অবস্থায় যে অবস্থায় হাদি অলরেডি লাইফের থ্রেট পাচ্ছে, তার মানে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। পুলিশ জানতো, আইন শৃঙ্খলা বাহিনী জানতো, অবশ্যই জানতো। আমরা দেখেছি বিগত সময়ে কোন চিপায় গিয়া বিএনপি জামাত প্রোগ্রাম করতো, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সবকিছু জানতো। তবে আপনি কি জানতো না কোন চিপায় গিয়া প্রোগ্রাম করতো বিএনপি জামাত? 3 দিনের খবর চলে যায় গোয়েন্দা সংস্থার কাছে। তাহলে তারা কি জানতো না এই গোয়েন্দা সংস্থা? যদি না জানে তাহলে বেতন দিয়ে গোয়েন্দা পয়সা আমাদের লাভ কি? জানার পরেও আমাদেরকে না সহযোগিতা করতে এই গোয়েন্দা লাভ কি আমাদের? এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজে ভাই কি আমাদের নাকি ভারতের? আমাদের প্রশ্ন জাগে ভাই, আমাদের ট্যাক্সের টাকা চলে, কিন্তু এজেন্টে সার্ভ করে ভারতের। এবং এদেরকে যারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, যারা হচ্ছে গোয়েন্দা বাহিনী নিয়ন্ত্রণ করে, যাদের নিয়ন্ত্রণ করার কথা রাষ্ট্রযন্ত্র ইন্টারিম, হাদি ভাইয়ের হত্যার পেছনে প্রত্যেকে দায়ী, প্রত্যেকে দায়ী। একই সাথে আমরাও দায়ী, কারণ আমরা দিনের পর দিন শোষণ উৎপাদন করছি। আমাদের দেশের শোষণ শহরের বাচ্চারা টকশোতে গিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে। এই শোষণ শহরের বাচ্চারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলছে বলে আজকে আমাদের চোখ তুলে তাকাতে সাহস পায়। আজকে হাদি ভাই, কালকে আমি, পরদিন অন্য কেউ, এভাবে করে জুলাই যোদ্ধারা জীবন দিয়ে যাবে। আর যাদের রক্তের উপরে অসভ্য শোষণ ইন্টারিম গঠিত হয়েছে, তারা এখনো মসনদেই বসে থাকবে, তাদের কিছু আসা যায় না। আপনারা জানেন আমরা ডাকসার পক্ষ থেকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর তার কাছে গিয়েছিলাম, তাকে আমরা গিয়েছি, ভাই আপনি কি জানেন আমাদের লাইফের থ্রেট আছে, আমাদের সবাইকে হুমকি দেওয়া হয়। সে বলেছে নিরাপত্তা, যার নিরাপত্তা তার কাছে। চিন্তা করতে পারেন, সে সরকারের বেতন খেয়ে সে সবসময় পুলিশের পর করে থাকে,